আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দু, যারা অলরেডি প্রিলি পরীক্ষায় পাশ করেছেন, আজ আমরা আলোচনা করব লিখিত পরীক্ষায় পাশ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যাবে এবং কি কি পদক্ষেপ নিলে প্রথমবারেই রিটেন পাশ করা সম্ভব। আমি যে পদক্ষেপগুলো নিয়ে নিজে সাকসেস হয়েছিলাম সেরকম কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের কাছে শেয়ার করব। যদি আপনারা এগুলো ফলো করেন এবং সেই অনুযায়ী কাজ করেন, আমি আশাবাদী যে আপনারা প্রথমবারে রিটেন পরীক্ষায় পাশ করবেন। আর আপনারা জানেন যে এখন এনটিআরসি এ ব্যাপক পরিবর্তন এসেছে, যে রিটেন পরীক্ষায় পাশ করলেই কিন্তু ভাইভাতে আর আটকায় না। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি, গত 2-3টি নিবন্ধন পরীক্ষার মধ্যে যারা রিটেন পরীক্ষায় পাশ করেছে তারা কিন্তু ভাইভায়ও পাশ করেছে। শুধুমাত্র শতকরা 2-1 জন হয়তো পরীক্ষায় ফেল করেছে ভাইভায়। তারাই ফেল করছে যারা মূলত আর কি প্রক্সি দিয়েছিল বা কাগজের প্রবলেম ছিল, অথবা দেখা গেছে যে পরীক্ষা দেয়নি, এই ধরনের কয়েকজন শুধুমাত্র ফেল করে, আর সবাই কিন্তু পাশ করেছিল। সো চলুন আমরা শুরু করি। কোন যে পদক্ষেপগুলো আপনাদের নিতে হবে সেগুলো বিষয়ে আলোচনা করি। প্রথমবার লিখিত পরীক্ষায় পাশ করার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে। আপনি যে সাবজেক্টের স্টুডেন্ট হন না কেন, সর্বপ্রথম কাজ হলো প্রশ্নের প্যাটার্নের সাথে সময় মিলিয়ে নেওয়া। এ কথাটা আমি একটু আবার বিস্তারিত করি, যে আসলে আপনি যে সাবজেক্টের স্টুডেন্ট হন না কেন, আপনাকে প্রথমে সময় মেনটেন করতে হবে। সময় বলতে, সাপোজ মনে করেন আপনাকে 5টা রচনামূলক এবং 5টা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে। 5টা রচনামূলকে আপনি কতটুকু সময় দিবেন? আপনি যদি খুব সুন্দর করে লিখতে লিখতে 5টাতে আপনার সময় নষ্ট করেন, তাহলে কিন্তু সংক্ষিপ্তগুলো লিখতে পাবেন না। এজন্য অবশ্যই আপনাকে প্রথমে 5টা রচনামূলক প্রশ্নে হাইয়েস্ট আপনি 20 থেকে 22 মিনিট সময় পাবেন একটি করে লেখার জন্য। তাহলে আপনি বাঘা কাগজ প্রথমে একটি প্রশ্ন পড়বেন, পড়ার পর 20-22 মিনিটে দেখবেন আপনার কয়টি পয়েন্ট লিখতে পারবেন এবং লেখার ধরন কেমন হয়, এরকম আবার নিজেকে যাচাই করবেন। তারপরে আপনি ওই ধরনটা যদি হয় তাহলে হলো, না হলে আপনি আরো বেশি করে প্র্যাকটিস দেবেন লেখার ক্ষেত্রে, কারণ লেখা ভালো হইতে হবে, একটি বেশিও লিখতে হবে। এ ধরনের একটু প্রিপারেশন নিতে হবে। দ্বিতীয় কথা হলো, সময় মেনটেন করতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে। আপনি অল্প কয়েকটি রচনামূলক লিখতে সময় শেষ করলেন, সংক্ষিপ্ত 3টি ভালো লাগলেন আর 2টি খুব খারাপ লাগলেন, তাহলে কিন্তু হবে না। সব প্রশ্নের যেন ধারাবাহিকতা যেন ঠিক থাকে। অর্থাৎ 5টা সংক্ষিপ্ত প্রশ্নতে আপনাকে 10 মিনিট করে বা 12 মিনিট করে সময় দিতে হবে। আপনি একটি 15 মিনিট দিবেন, একটি 5 মিনিট দিবেন, তাহলে কিন্তু প্রশ্নের মান খারাপ হয়ে যাবে। আশা করি আপনি বুঝতেছেন যে আসলে সময় কিভাবে মেনটেন করতে হবে। আর এর জন্য বাসায় প্রশ্ন লিখে তা পরীক্ষা করা, যে এই সময়ের মধ্যে আমি কতটুকু লিখতে পারবো, ওই অনুযায়ী পরীক্ষায়ও লেখা। দ্বিতীয় কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি অবশ্যই আপনাকে করতে হবে। প্রথমে যখন পরীক্ষা শুরু হবে, তখন সর্বপ্রথম কাজ হলো প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়া। যে কমন পড়েছে বা না পড়েছে এটা দেখার টাইম নেই, আপনাকে জানতে হবে যে আপনি এই প্রশ্নগুলো লিখতে পারবেন কি না। সেটি আপনার মাথায় থাকলেই হবে যে না, আমাদের আইডিয়া আছে, আমি লিখতে পারবো। থার্ড নাম্বার টপিকটা যেটা না বললেই নয়, এর জন্য অনেক পরীক্ষার মধ্যে ধরা খায় এবং অনেক ধরনের ভালো ভালো স্টুডেন্ট কিন্তু পরীক্ষায় ফেল করে। এটা মেইন কারণ হতে পারে। সো অবশ্যই এই বিষয়টা আপনারা ভালো করে খেয়াল রাখবেন এবং আপনারা এই কাজটি অবশ্যই করবেন, যেটি আমি নিজেই মানে দেখেছিলাম যে এরকম একটা সমস্যা হয়েছিল। আপনারা লক্ষ্য করেন বিষয়টি কি, লেখা শুরুর আগে আপনারা পরীক্ষার খাতাটি চেক করবেন যে খাতার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, তা দেখতে হবে। তার মানে আগে খাতা কাগজ চেক করবেন। খাতার মধ্যে কিন্তু দেখা যায় অনেক সময় 2-3টা পেজের পরের পেজগুলো নষ্ট থাকে, বা দেখা যায় যে মানে মরিচা ধরেছে। আবার এমন হয় যে ফুটা অনেক জায়গায় লেখা যাচ্ছে না, খুব সমস্যা। অনেক জায়গায় দেখা যায় পেজ 2-3টে ছেঁড়া। এইরকম খাতা হলে কিন্তু আপনারা একটু প্রবলেমে পড়বেন। এই জন্য আগে প্রথমে খাতাটি চেক করে নেবেন, যাতে এই ধরনের কোনো প্রবলেম ফেস না করেন। কারণ গতবার একজন একটি খাতায় প্রথম 2টি প্রশ্ন লেখা শেষ করে দেখেন যে খাতার মাঝ থেকে পরের 4-5টি পেজ ছিদ্র ছিদ্র। সে যদিও খাতা চেঞ্জ করতে চেয়েছিল, পরীক্ষককে সে বলেছিল যে স্যার আমার খাতাটা চেঞ্জ করে দিন, কিন্তু পরীক্ষক তা দেয়নি। তাই পরীক্ষক বলেছে যে একটি স্টুডেন্টের জন্য একটি খাতায় বরাদ্দ থাকে এবং সেটা আপনাকে দেওয়া হয়েছে, আপনি প্রয়োজনে অন্য খাতা নিয়ে অ্যাড করেই লেখেন, কিন্তু ওই খাতারই আপনার মেইন খাতায় দিবে হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে খাতা চেঞ্জ করা কিন্তু অসম্ভব। তাই অবশ্যই আপনি প্রথমে খাতাটি চেক করে নেবেন। তখন সে ওই খাতাতে লিখেছিল, তাই অবশ্যই আপনার খাতা চেক করে লেখা শুরু করবেন। বিষয়টি অবশ্যই অতি জরুরি। প্রশ্নের ধারাবাহিকতা বজায় রাখবেন, অর্থাৎ 1 থেকে শুরু করে ক্রমান্বয়ে লিখবেন। অনেকজন লেখে আপনি 5 নাম্বার, পরে লেখে 2 নাম্বার, তারপরে 4 নাম্বার,
এরকম করে আসলে লেখা ঠিক না, কারণ পরীক্ষক বারবার তো আর কোশ্চিন করে আপনাকে দেখবে না কোনটা কত মার্ক ছিল। তাই আপনারা অবশ্যই খাতা বজায় রাখবেন এবং ক্রমান্বয়ে লেখার চেষ্টা করবেন। বিভিন্ন পয়েন্টে কালার পেন ব্যবহার করতে পারেন, তবে কালো কলম ব্যবহার করাই উত্তম। তার মানে আপনি কালার পেন আপনার পয়েন্টে বা যেমন 1 নং প্রশ্নের উত্তর দিয়ে নিচে আন্ডারলাইন কালার পেন ইউজ করতে পারেন। অনেক সময় কি হয়, কালার পেন দিয়ে নিচে টান দেওয়ার কারণে অন্য পেজটা পরের পেজটা কিন্তু এই দাগটা ওঠে এবং লেখাটা খারাপ দেখা যায় বা লেখার মাঝামাঝি গেলে লেখাটা কাটার মতো দেখা যেতে পারে। অতএব আমি যেটা অনুসরণ করেছি সেটি আপনাদের বলছি যে আমি নিজে কালো পেন ইউজ করেছিলাম, কোনো আমি কালার পেন ইউজ করিনি। আমি যদি পয়েন্ট লিখেছিলাম কালো পেন দিয়ে আমি নিজে এইভাবে ডায়রি দিয়েছিলাম। তাই আপনারা অবশ্যই কালো পেন ব্যবহার করার চেষ্টা করবেন। যেভাবে প্রশ্নের নাম্বার দেবেন এভাবে আপনারা প্রশ্নের নাম্বার দিতে পারেন, যে 1 নং প্রশ্নের উত্তর দিয়ে এভাবে একটু লেখা শুরু করলেন, সুন্দরভাবে লেখা শুরু করলেন। যদি আপনার রচনামূলক হয় তাহলে এখানে ভূমিকা দিবেন, ভূমিকা দিয়ে ভূমিকার বিষয়বস্তু 4-5 লাইন আপনি এই প্রশ্নের সম্পর্কে লিখলেন, তারপরে মেইন প্রশ্ন লিখবেন। আর সৃজনশীল প্রশ্ন যদি হয় তখন আপনারা লিখবেন 1 নং প্রশ্নের উত্তর দিয়ে ক। এটি যখন লেখা যখন শেষ হলো তখন আপনারা আবার লিখলেন যে 1 নং প্রশ্নের উত্তর ক, 1 নং প্রশ্নের উত্তর ক। আমি বলতেছি আপনারা যারা সামাজিক বিজ্ঞান অনুষদের 7টা সাবজেক্ট থেকে পরীক্ষা দেবেন তারা সৃজনশীল প্রশ্ন তো অবশ্যই লিখবেন। তা ক নাম্বার, খ নাম্বার, ক নাম্বার একটি শর্ট প্রশ্ন, খ নাম্বারে আপনারা ভূমিকা বা উপসংহার দেওয়ার প্রয়োজন নেই, গ নাম্বারেও ভূমিকা বা উপসংহার দেওয়ার প্রয়োজন নাই। আপনি ভূমিকার মতো 3-4 লাইন লিখবেন কিন্তু ভূমিকার কথাটা উল্লেখ করবেন না, তারপরে স্পেস দিয়ে বা ফাঁকা দিয়ে মেইন প্রশ্ন লিখবেন। রচনামূলকের ক্ষেত্রে ওই রকম করবেন না, অর্থাৎ গ অর্থাৎ সৃজনশীলের যে গ নাম্বার থাকবে ওখানেও আপনারা ভূমিকার ক্ষেত্রে 4-5 লাইন লিখবেন, মিডিলে মেইন প্রশ্নটির উত্তর লিখবেন এবং শেষে উপসংহারের মতো 3-4 লাইন লিখবেন, কিন্তু উপসংহার কথাটি উল্লেখ করার প্রয়োজন নেই। আশা করি আপনি বুঝতে পারছেন যে সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখবেন। এরপরে সিলেবাস ম্যানেজ করে সেই অনুযায়ী পড়া শুরু করা। প্রিলি পাস করেও অনেকজন এখনো তাদের সাবজেক্টের সিলেবাস জানে না, হঠাৎ বলতেছে যে এটা এ রিলেটেড পরীক্ষা হবে না, কিসের সৃজনশীল, কিসের এই সাবজেক্ট পরিবর্তন হচ্ছে, এই ধরনের অনেক আমরা কমেন্ট পাই। আসলে তারা কিন্তু ভালো মতো লক্ষ্য করেনি যে তাদের সিলেবাস চেঞ্জ হয়েছে। তাই আপনারা অবশ্যই সিলেবাস আপডেট সিলেবাসটি দেখবেন এবং সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার্ড করে তুলবেন। যদি অতিরিক্ত পেজ নেন তাহলে মূল খাতায় শিক্ষক তার নাম্বার তুললো কিনা, অথবা অনেক সময় আপনাকে নিজেকে পূরণ করতে হবে। দেখবেন যে খাতায় অর্থাৎ আপনি যদি একটা এক্সট্রা পেজ নেন প্রথম খাতাটা শেষ করে, তাহলে ওই এক্সট্রা পেজের নাম্বার কিন্তু প্রথম খাতা যেটা নিয়েছিলেন তার উপরে কিন্তু লেখার নাম্বার আছে, অতিরিক্ত পেজ নাম্বার। নাম্বার যদি আপনারা যদি না তোলেন তাহলে কিন্তু আপনাদের ওই খাতাটি ব্যান্ড হয়ে যেতে পারে। তাই অবশ্যই নতুন খাতা নিলে আপনারা নাম্বারটি লিখবেন। এরপরে কথা হচ্ছে উত্তর লেখার সময় যদি রচনামূলক প্রশ্ন হয় তাহলে 12 থেকে 14টি পয়েন্ট লিখলেই হবে। অনেকজনে বলে আমি 18টি লিখবো, আমি 20টি লিখবো। আপনি লেখেন, আপনি যদি সময় মেনটেন করতে পারেন। তবে আমি কোনো কোনো প্রশ্নের উত্তর আমি নিজেও 10টিও লিখেছিলাম পয়েন্ট, কিন্তু পয়েন্টগুলোর ভিতরে একটু ভালোভাবে লিখতে হবে। তাই আপনারা 12 থেকে 14টি লিখলে এইটি আসলে মানসম্মত। যদি রচনা প্রশ্নের মার্কস আপনাদের 10 হয় তাহলে 12 থেকে 14টি দিবেন। আর মার্কস যদি 5 হয়, যদি ধরেন খ নম্বর প্রশ্ন অথবা সংক্ষিপ্ত প্রশ্নের মার্ক 5, তখন আপনি 5 থেকে 6টি পয়েন্ট লিখলেই হবে। রচনামূলক প্রশ্নের উত্তর লেখার সময় ভূমিকা উপসংহার দেওয়া ভালো। প্রশ্নের দীর্ঘ হবে 2.5 থেকে 3 পেজ। অনেকজনে বলেন আমি রচনামূলক প্রশ্ন কত পেজ লিখবো, আপনি লিখবেন 2.5 থেকে 3 পেজ, যাকে বলা হয় 5-6 পেজ। অর্থাৎ 2.5 পেজ বলতে এদিক এক পেজ ধরেন, এদিকে একটা ওদিকে একটা মিলিয়ে আমরা 1 পেজ ধরছি, এই জন্য 2.5 পেজ। 2.5 মানে তাহলে 5 পেজ, আর 3 পৃষ্ঠা মানে 6 পৃষ্ঠা। এরকম করে 10 মার্ক আপনারা লিখতে পারবেন। 10 মার্কের যে প্রশ্নের উত্তর লিখবেন তার মধ্যে 5-6 পৃষ্ঠা যাকে বলা হয় এর মধ্যেই লেখার চেষ্টা করবেন। এর বেশি লিখতে গেলে আপনি সময় মেনটেন করতে পারবেন না। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখার সময় ভূমিকা উল্লেখ করে ভূমিকার মতো 4-5 লাইন লিখে একটু ফাঁকা রেখে মেইন উত্তর লিখবেন। অর্থাৎ ভূমিকা কথাটা উল্লেখ না করলেও হবে, উল্লেখ না করে এখানে হবে, ভূমিকা কথাটা লেখার দরকার নেই সংক্ষিপ্ত। এমনি ভূমিকার মতো আপনি 3-4 লাইন প্রথমে লিখে তারপরে মেইন প্রশ্ন, যখন ওখানে বলা থাকলো সমাজ বিজ্ঞান বলতে কি বুঝো, আপনারা লিখলেন যে আমরা যারা পাশাপাশি বসবাস করি এবং একত্রে বসবাস করাকে যেমন একটা সমাজ বলে, এরকম 2-3 লাইন লেখার পরে তারপরে লিখলেন যে সমাজ বিজ্ঞানের সংজ্ঞা। এভাবে আপনি লিখতে পারেন, কিন্তু ভূমিকা ও উপসংহার কথাটি উল্লেখ করার প্রয়োজন নেই। আর যদি পয়েন্ট লেখা হয় তাহলে 5-6টি পয়েন্ট লিখলেই হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 5 মার্কের জন্য 5 থেকে 6টি পয়েন্ট আপনি লিখতে পারেন। প্রশ্নের দীর্ঘ হবে রচনামূলক প্রশ্নের অর্ধেক। অর্থাৎ রচনামূলক প্রশ্ন আপনি লিখছেন 5 পেজের মতো, তাহলে এখানে হবে 1.5 থেকে 2 পেজ। অর্থাৎ এইদিকে 1 পেজ, পেজ উল্টে 1 পেজ, এটা বলা হয় 2 পেজ। এই 2 পেজের মধ্যে আপনি লেখা শেষ করবেন।
তাহলে এভাবে আপনারা একটা প্রিপারেশন নেন, দেখবেন আপনাদের পরীক্ষা ভালো হবে। আর সমাজবিজ্ঞান অর্থাৎ সামাজিক বিজ্ঞানের 7টা সাবজেক্ট রিলেটেড আপনাদের সৃজনশীল হয়েছে। আমরা কিন্তু অলরেডি ভিডিও আপলোড করতেছি ইউনিট ভিত্তিক, এবং সৃজনশীল প্রশ্ন ও উত্তর ওখানে দেওয়া হচ্ছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবং আমরা বিভিন্ন সাবজেক্টের কিন্তু সাজেশন অলরেডি সেখানে আপলোড করেছি, সেগুলো আপনারা দেখতে পারেন। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন। এর পরবর্তী আপনাদের কোনো প্রবলেম থাকলে সে রিলেটেড ভিডিও বানানোর জন্য আমাদের উৎসাহিত করবেন, যে এরকম একটি ভিডিও আপনি বানিয়ে দেন, তাহলে আমরা বানানোর চেষ্টা করব। আপনাদের কমেন্টের উপর ডিপেন্ডস করে পরবর্তী ভিডিও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম।